5 বছর পরে দেশে ফিরলাম। বাসার গেটে দারোয়ান আমাকে আটকে দিয়ে বলল, ওই মিয়া, ব্যাগটা নিয়ে কই যান? দারোয়ানের এমন কথায় আমি মোটেও বিচলিত নই, কেননা 5 বছর পরে প্রবাস থেকে বাড়িতে ফিরলাম। তাই আমাকে চেনার তো কোনো প্রশ্নই আসে না, বরং আমি আরো খুশি আমার বাসার দারোয়ানের কাজের প্রতি কেয়ারিং দেখে। তাই একটু খুশি হয়ে বললাম, তোমার নাম রহিম, তাই না? দারোয়ান কিছুটা অবাক হয়ে বলল, হ, আমি রহিম, কিন্তু কিন্তু আপনি কেডা? আমার নাম জানলেন কেমনে? আমি তখন দারোয়ানকে আমার পরিচয় না দিয়ে সোজা কল করি প্রীতির ফোনে, কিন্তু বারবার প্রীতি আমার কল কেটে দিচ্ছে কেন বুঝলাম না। কারোর স্বামীর প্রবাস থেকে বাড়িতে ফিরবে শুনলে অন্যদের বউয়েরা শুনেছি এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকে, আর আমি বাসার গেটে এসে কল করছি, আমার বউ তবুও কল রিসিভ করছে না। কাহিনীটা কি? অতঃপর আর চেষ্টা না করে দারোয়ানকে গিয়ে বললাম, আমি তোমার স্যার, তোমার প্রীতি ম্যাডামের স্বামী। দারোয়ান অমনি খিলখিল করে হেসে দিল। আমি বললাম, কি ব্যাপার, এভাবে হাসির কি হলো? দারোয়ান তবুও হেসে হেসে বলল, ধুর মিয়া, রসিকতা করার আর জায়গা পান না, তাই না? মরতে এখানে এই রহিমের কাছে আইসেন রসিকতা করতে? আমি একটা ধমক দিয়ে বললাম, আর বেয়াদব, তোমার এত বড় সাহস, তুমি আমার কথা শুনে হাসো? দাঁড়াও, আজকে চাকরি খাবো। অমনি দারোয়ান আবারও একটা বিক্কেল মার হাসি দিয়ে বলল, ভাইজানের মনে হয় মাথায় বিশাল সমস্যা আছে, তা না হইলে দুনিয়ায় এত কিছু খাওনের থাকতে কেউ চাকরি খাইতে চায় নাকি? আমি তখন রেগে দারোয়ানকে ধাক্কা মেরে বাসার মধ্যে ঢুকে পড়ি। দারোয়ানও আমার পেছন পেছন চিল্লাচিল্লি করতে করতে বাসার মধ্যে ঢুকে পড়ল। দারোয়ানের চিল্লাচিল্লির আওয়াজে প্রীতি বাইরে বেরিয়ে আসতেই খেয়াল করলাম প্রীতির সাথে একটা ছেলে। প্রীতি আমার কাছে এসে মেজাজ দেখিয়ে বলল, এই রহিম, এই বাসার মধ্যে এত চিল্লাচিল্লি করছিস কেন? আমি বললাম, দেখো না, বাড়ির এই দারোয়ানটা আমাকে চিনতেই পারছে না, শেষে জোরপূর্বক ঢুকতে হলো আর কি। দারোয়ানকে বললাম, কিরে বেটা, দেখলি তো এবার আমি কে? অমনি প্রীতি আমাকে উদ্দেশ্য করে বলল, ও, আপনি তাহলে এসেছেন? তা আপনার আসার কি দরকার ছিল? বেশ তো ছিলেন দুবাইতে, 5টা বছর হয়ে গেল, একটাবার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করলেন না। আমি তখন বললাম, কি বলছো এসব? তোমাকে এরা প্রত্যেক মাসে লাখ লাখ টাকা পাঠায়, এবার আমাকে একটা গালি দিয়ে বলল, এই বেয়াদবের বাচ্চা, 5 বছর দুবাইতে ফুর্তি করে এখন আমার বাড়িতে এসে আমার কাছে নাটক করো, তাই না? তোমার মতো স্বামী জায়গা আমার জীবনে নেই। আমি এখন রাহুলের বউ, তুই দেশে ছিলি না দেখে ডিভোর্স লেটারটা দিইনি, কিন্তু তুই ভাবিস না, ডিভোর্স লেটার আমার কাছেই আছে। আমি বললাম, ঠিক আছে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোরই স্বামীকে নিয়ে। প্রীতি অমনি এক হাসি দিয়ে বলল, কি বললি তুই? এটা তোর বাড়ি? হায় রে বেক্কেল, হায় রে বোকা, বলে কি রে, এইটা নাকি ওর বাড়ি? আমিও একটু হেসে বললাম, হেসে নাও প্রীতি, হেসে নাও, কেননা একটু পরে তোমার জায়গা হবে রাস্তার পাশে কোন এক বাস স্ট্যান্ডে অথবা রেল স্টেশনে। অমনি প্রীতি ঘর থেকে ডিভোর্স লেটার ও বাড়ির দলিলের একটা কপি এনে আমার মুখে ছুঁড়ে মেরে বলল, হেই ব্যা, সই কর, আর বাড়ির দলিলের কাগজটা ভালো করে চেক কর, কেমন? আমি তাড়াহুড়ো করে দলিল চেক করে দেখি ওখানে প্রীতির নাম। সাথে সাথে আমার মন ভেঙে গেল। আমি আকাশ থেকে পড়লাম, নিজের এত বড় সর্বনাশ কিছুতেই মেনে নিতে পারছি না। আমার চোখের পানি চলে এলো। প্রীতি তখন কবিরকে বলল, এই কবির, লাথি মেরে তাড়িয়ে দিয়ে ভিখারির বাচ্চাটাকে দূর করে দাও। এই বলে সে ঘরে চলে গেল। আমিও চুপচাপ দারোয়ানের একটার পর একটা ধাক্কা খেতে খেতে একটু একটু করে নিজ টাকায় করা বাড়ি থেকে বের হতে থাকলাম। দারোয়ান আমাকে বাইরে বের করে দিয়ে বলল, কি ভাইজান, খুব চাকরি খাওয়ার শখ, তাই না? কি করব, কোথায় যাব? এই 5 বছরে আত্মীয় স্বজন যারা ছিল সবার সাথে টাকার অহংকারে প্রীতির ঝামেলা করেছে এবং আমাকে দিয়েও বাজে বাজে কথা শুনিয়েছে। তাই এখন আর কারোর কাছে যাওয়ার মুখ নেই। তাই দিন শেষে এই অধমের ঠাঁই হলো রেল স্টেশনের প্ল্যাটফর্মের বেঞ্চে।